দীর্ঘ 4 বছর পর নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি, তাও আবার সম্পূর্ণ অগোছালোভাবে। এখন আমি হিতাহিত জ্ঞানশূন্য। সামনে সবকিছু অন্ধকার লাগছে, ঝাপসা লাগছে সবকিছু। মনে হচ্ছে অন্ধকারে তলিয়ে যাচ্ছি। শরীরটা অসাড় হয়ে আসছে, দাঁড়ানোর শক্তিটাও লোপ পাচ্ছে। মনে হচ্ছে জ্ঞান হারাবো। জ্ঞান হারানোর সাথে সাথেই বুঝি মৃত্যুটাকে বরণ করতে হবে। না, এভাবে আর পারছি না। যতটুকু শক্তি অবশিষ্ট আছে তা দিয়েই আমাকে দৌড়াতে হবে, না হয় যে সবটা শেষ হয়ে যাবে। নিজেকে যথেষ্ট স্ট্রং করতে হবে। এখন আমার একটাই উদ্দেশ্য, এয়ারপোর্ট পৌঁছানো। আমার অ্যাসিস্ট্যান্ট কায়রা, শুধু অ্যাসিস্ট্যান্ট বললে ভুল হবে, আমার কলিজার ছোট বোন, তাকে একটু আগেই ইনফর্ম করে দিয়েছি বাংলাদেশ যাওয়ার 2টো টিকিট বুক করার জন্য। আমাকে এখন যে কোনো মূল্যেই হোক বিডিতে পৌঁছাতে হবে, না হয় প্রিয় মানুষগুলোর কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকতে হবে। আমার ভাবনায় ছেদ পড়ল একটা ক্যাবের হর্নে। ভাবতে ভাবতে কখন আমেরিকার 5 তলা বিশিষ্ট হসপিটাল থেকে রাস্তায় চলে আসলাম ভাবতেও পারিনি। আমার দুচোখ থেকে অঝরে শ্রাবণের ধারা বয়েই চলেছে। ঘামে সাদা জামার উপর সাদা এপ্রনটা ঘেমে একাকার হয়ে গেছে। না, এখন এসব ভাবলে চলবে না। চটপচ ক্যাবে উঠে বসে পড়লাম। নিজের পার্সোনাল গাড়ি থাকা সত্ত্বেও ক্যাবে উঠতে হলো। এছাড়া কোনো উপায় নেই, কারণ এখন নিজে কার ড্রাইভ করে এয়ারপোর্ট পৌঁছানোর মন মানসিকতা নেই। ড্রাইভারকে কিছু বলার শক্তি পাচ্ছি না। বাক রুদ্ধ হয়ে গেছে, কণ্ঠনালী থেকে কথাই বের হচ্ছে না। অথচ ড্রাইভার মশাই সেই কখন থেকে ঘ্যান ঘ্যান করেই চলেছে। ড্রাইভার: হ্যালো ম্যাম, হুইচ প্লেস আর ইউ ওয়ান্ট টু গোয়িং? চাঁদনি: ড্রাইভার: ও হ্যালো ম্যাম, আর ইউ লিসেন মাই ওয়ার্ডস? চাঁদনি: ইয়েস, আই লিসেন। প্লিজ ড্রপ মি এয়ারপোর্ট। ইট সার্জেন্ট: কাপা কাপা কণ্ঠে। ড্রাইভার: ওকে ম্যাম। বাই দ্য ওয়ে, আর ইউ ফাইন ম্যাম? ইউ লুকিং সো ডিস্টার্বড। চাঁদনি: আম অলরাইট, প্লিজ গো নাও। ড্রাইভার আর কিছু বলল না। হয়তো বুঝে গেছে এখন আমি আর আমার মধ্যে নেই। এখন আমার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, আচ্ছা, আমি দেশে ফিরে আমার সেই প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে পারব তো? নাকি সেও অভিমান করে হারিয়ে যাবে অজানায়? প্রিয় মানুষদের হারানোর লিস্ট ননস্টপ বেড়েই চলেছে। আমার সাথেই কেন বারবার এমনটা হয়? এতটাই অলক্ষী আমি। আমেরিকায় আসার পর শুধু এই মানুষটার সাথেই যোগাযোগ রেখেছিলাম, আর এখন এই মানুষটাকেই হারাতে বসলাম। শ্বাস ভারী হয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে। এসব ভাবতে ভাবতে খেয়ালই করিনি সেই কখন থেকে ফোনের তীব্র রিংটোন কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। ফোনটা হাতে নিয়েই দেখলাম ফোনের স্ক্রিনে কি সুন্দর গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা কায়রার সাথে তার হাস্যোজ্জ্বল ছবিটা ও ভেসে উঠল। কলটা পিক করার সাথে সাথেই ওই পাশ থেকে ওয়েজিত কণ্ঠ ভেসে উঠল। কায়রা: হ্যালো আপু, হোয়ার আর ইউ? আম ওয়েটিং ফর ইউ ইন এয়ারপোর্ট, প্লিজ কাম কুইকলি। চাঁদনি: ইয়েস কায়রা, আই উইল কাম। 10 মিনিট বাদেই পৌঁছাচ্ছি আমি। টিকিট বুকিং করা হয়ে গিয়েছে তো? আমি আর 1 মিনিটও এখানে স্টে করতে পারবো না। ইউ নো না ইট সার্জেন্ট। কান্না জড়িত কণ্ঠ। কায়রা: আপু তুমি চাপ নিও না, আমি টিকিট কনফার্ম করে ফেলেছি। অনেক টাকার অ্যামাউন্ট ঘুষ হিসেবে দিতে হয়েছে। চাঁদনি: ওকে, বলেই কলটা কেটে দিলাম। তাহলে উনি এয়ারপোর্ট পৌঁছাক, এই ফাঁকে আমরা পরিচয় পর্বটা সেরে ফেলি। যিনি এয়ারপোর্ট পৌঁছানোর জন্য উতলা হয়ে আছে তিনি হলো আমাদের গল্পের নায়িকা।
নাহিমা আহমেদ চাঁদনি দেখত তো মাশাআল্লাহ। যে কোনো ছেলের হার্ট অ্যাটাক করানোর জন্য তার চোখ ধাঁধানো উজ্জ্বল শ্যাম বর্ণের রূপটাই যথেষ্ট। টানা টানা চোখ হরিণীর চোখের চেয়েও সুন্দর। চোখের দিকে তাকালে হারিয়ে যেতে মন চাইবে। চোখের পাপড়িগুলি ঘন আর লম্বা। ঠোঁট হালকা লাল। নিচের ঠোঁটের মাঝখানের তিলটা ঠোঁটের সৌন্দর্য যেন 3 গুণ বাড়িয়ে দিচ্ছে। চুল তারর ঘন এবং সোজা যা কোমর অবধি। বয়স তার 24-এর কোঠায়। চাঁদনি একজন হার্ট সার্জন। খুব কম বয়সেই সে নিজকে স্ট্রং ডক্টর হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তারও একটা সুনির্দিষ্ট কারণ আছে। কারণটা না হয় আমরা গল্পের মাঝখানে জেনে নিব। চাঁদনি এখন আপাতত আমেরিকার অ্যাপোলো হসপিটালে হার্ট সার্জন হিসেবে আছে। 4 বছর হল নিজ দেশ ছেড়ে আপন মানুষদের ছেড়ে আমেরিকা এসে পাড়ি জমিয়েছে। নিজের অতীতকে ভুলার জন্য আর নিজেকে সাকসেসফুল ডক্টর তৈরি করারই এখন তার একমায় প্রয়াস। নিজেকে স্ট্রং প্রমাণ করার জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অক্লান্ত পরিশ্রমও করতে হয়েছে। আর তাকে সবসময় সঙ্গ দিয়েছে কায়রা। কায়রাকে চাঁদনি নিজের বোনের চেয়ে কম দেখে না। আর কায়রা ও চাঁদনিকে যথেষ্ট সম্মান করে, ভালোবাসে। আমাদের কায়রা ও দেখতে শুনতে কম যায় না। টকটকে লাল সুন্দরী সে। অনেক ড্যাশিং ছেলেরা ওর পিছে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই ব্যাপারে কায়রার মনে কোনো হেলদোল নেই। সে প্রেম ভালোবাসা নিয়ে ভাবতে চায় না। সুন্দর জীবনটাকে অন্ধকারে তলিয়ে দেওয়ার জন্য ভালোবাসা জিনিসটাই যথেষ্ট। যেটা তার চাঁদনি আপুর সাথে বর্তমানে ঘটে চলেছে। 3 বছর যাবৎ কায়রা চাঁদনির সাথে আছে। আপন বলতে কায়রার এখন কেউ নেই চাঁদনি ছাড়া। অবশ্য কায়রার জীবনে একটা ছোট্ট গল্প আছে, সেটা আমরা পড়ে জানতে পারব। আপাতত পরিচয় পর্বটা এখানেই শেষ করছি। এখন চাঁদনি হন্তদন্ত হয়ে ক্যাব থেকে নেমে পড়ল। ড্রাইভারের ভাড়া মেটানোর জন্য আপাতত তার কাছে কোনো টাকা নেই, শুধু হাতের ফোনটা ছাড়া। তাছাড়া চাঁদনি ভারী জুয়েলারি ও ক্যারি করে না যে বাংলা সিনেমার নায়িকাদের মতো জুয়েলারি খুলে ড্রাইভারের হাতে তুলে দেবে। তবে তার গলায় একটা লকেট আছে। এই লকেটটা তার প্রাণের চেয়েও প্রিয়। এটা ছাড়া তার 1 মিনিটও চলে না। সো এটা খুলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। চাঁদনি ফোনটা হাতে নিয়ে কায়রাকে ফোন দিল। সাথে সাথেই কায়রা এসে হাজির। ভাড়া মিটিয়ে তারা দুজনেই এয়ারপোর্টে ইন করল। এয়ারপোর্ট ঢুকতেই গার্ডসরা তাদের চেক করা শুরু করল। চেকিং শেষে তারা ওয়েটিং রুমে ঢুকে পড়ল। প্লেনে ওঠার ডাক পড়লেই তারা ছুটবে প্লেনের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই তাদের প্লেনে ওঠার ডাক পড়ে গেল। অবশেষে চাঁদনি প্লেনে উঠতে সফল হল, আর সাথে কায়রাও। কায়রা তাদের জন্য যে সিট বুকিং করেছে সেই সিটের জানালার পাশেই বসে পড়ল চাঁদনি। তার পাশের সিটে কায়রা। চাঁদনি বরাবরই জার্নি করার সময় জানালার পাশের সিটে বসতে অভ্যস্ত, হোক সেটা বাস, ক্যাব বা প্লেন। কত স্মৃতিই না জড়িয়ে আছে জানালার পাশের সিটটাতে। কত খুনসুটি, রাগ, অভিমান, ভালো লাগা সবই যেন এই সিটটাকে কেন্দ্র করে আছে। মনে পড়তেই একটা চাপা নিঃশ্বাস বের হল। এখন আর অতীত খুঁটিয়ে দেখলে হবে না। না হয় অতীতের বেড়াজালে আবার বন্দী হয়ে যাব। তখন হয়তো অতীতেই মগ্ন হয়ে থাকব। আপাতত অতীতটাকে মাইন্ড থেকে ঝেড়ে ফেলতে হবে। বর্তমানে ফোকাস করতে হবে। না হয় যে অতীতটা আমার বর্তমানকে ভুলিয়ে দিবে। আর এখন আমার মোটেও বর্তমানকে ভুললে চলবে না। না হয় এতটা উদ্গ্রীব হয়ে যে বিড়িতে যাওয়ার জন্য মেতে উঠেছি সেই উতলা মনটাই এখন পিছপা হতে বাধ্য হবে। যার গন্তব্য হবে আমেরিকায় আমার একতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটা। গতিপথ এখানেই থেমে যাবে, যাকে ইংরেজি ভাষায় বলা হয় ফুল স্টপ।
এই বোকামিটা আমি মোটেও করতে চাই না, না হয় প্রিয় মানুষটাকে শেষবারের মতো জীবন্ত অবস্থায় দেখতে পাব না। এসব ভাবনার মধ্যেই হঠাৎ চোখ পড়ল কায়রার দিকে। আমার সিটবেল্ট বেঁধে দিচ্ছে সে। বেচারির সাদা গালগুলো লাল হয়ে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে আমাকে ডাকাডাকিতে ব্যস্ত ছিল। বাধ্য হয়ে এখন নিজেই আমার সিটবেল্ট লাগিয়ে দিচ্ছে। আমি নিজের মাঝে এতটাই ডুবেছিলাম যে ওর ডাক আমার কান অবধি পৌঁছায়নি। কত খেয়ালই না রাখে কায়রা আমার। মাঝে মাঝে মনে হয় আপনের চেয়ে ও অনেক বেশি সে। ওর দিকে এক নজরে নাগারে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকলাম। হঠাৎ কায়রার হাতের তুড়ির আওয়াজে ধ্যান ভাঙ্গল আমার। কায়রা, আপু কি ভাবছ তুমি? সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তুমি কোনো সাড়াই দিচ্ছ না। মুখটা গোমরা করে, তুমি চাপ নিও না আপু, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। চাঁদনি, ওর কথার ওর দেওয়ার সাহস জুটিয়ে উঠতে পারছি না। ওর দেওয়ার জন্য কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। মাইন্ড ফাঁকা ফাঁকা লাগছে। কোনো রকমে হুম শব্দটা উচ্চারণ করতে পারলাম। আবার জানালার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলাম। মনে হচ্ছে আইলা, সিডর, ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি সব আমার মনের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তোলপাড় করে দিচ্ছে আমার ভিতরটাকে। কায়রা আমার মুখটা ওর দিকে ফিরিয়ে নিল। চোখের অবাধ্য পানিগুলোকে ওর কোমল হাত দিয়ে মুছে দিতে লাগল। অবশ্য এই 3 বছর ধরে এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মুহূর্তের মধ্যেই ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আর বলতে লাগল, কায়রা আপু প্লিজ তুমি কান্না থামাও। তোমাকে শক্ত হতে হবে, না হয় যে তোমার ছোট বোনটা ও শক্ত হতে পারবে না। তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ অবশিষ্ট নেই যে আমাকে আপন করে আগলে রাখবে। কান্নাজড়িত কণ্ঠে, চাঁদনি, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আসলেই তো এখন আমি ছাড়া আপন বলতে ওর আর কেউ নেই। সব আপন মানুষগুলি তো ওকে ছেড়ে চলে গেল। আপন মানুষদের হারানোর যন্ত্রণা কতটা তীব্রতা তো আমার চেয়ে ভালো কেউ জানবে না। তাও তো আমার মা বাবা বেঁচে আছে। হয়তো ওদের সাথে এখন কোনো যোগাযোগ নেই, কিন্তু রক্তের টান তো ঠিকই রয়ে গেছে। দিন শেষে অন্তত এটা বলে নিজেকে সান্ত্বনা দিতে পারি যে আমার মা বাবা জীবিত আছে, ভালো আছে তারা। এটা ভেবেই নিজেকে শক্তিশালী মনে হয়। অন্তত কায়রার মতো নিজেকে এতিম মনে হয় না। মনে মনে কথাগুলি আওড়াতে লাগলাম। ওর জন্য হলে ও আমাকে স্ট্রং হতে হবে। চোখের জল মুছে। এখন হয়তো আপনারা এটা ভাবছেন যে মা বাবা জীবিত থাকার পরও কেন আপন মানুষ হারানোর কথা আসছে। মেয়েদের জীবনে তাদের মা বাবার পরেই আরেকটা মানুষ আপন হিসেবে জায়গা করে নেয়। সেই জায়গাতে ঘর, বাড়ি, রোদ, বৃষ্টি, ছায়া, আকাশ, সাগর, পাতাল, কোনো কিছুরই অভাব থাকে না। তখন ওই মানুষটাই তার আলাদা পৃথিবী হয়ে ওঠে। আমার পাঠিকারা হয়তো বুঝছেন আমি কার কথা বুঝাচ্ছি। আর যারা বুঝবেন না তাদের জন্য একটা ডায়লগ বলছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কায়রাকে ছেড়ে আবার জানালার দিকে তাকালাম। মুহূর্তেই নিজেকে পাখি মনে হচ্ছে, কারণ প্লেন অলরেডি উড়তে শুরু করেছে। এই 4 বছরে শহরটার প্রতি একটা মায়া জন্মে গিয়েছে, তাই একটু সফট কর্নার কাজ করছে। যাই হোক, আমার কাছে আর মায়ের সময় আছে 8 ঘন্টা। এর মাঝেই আমাকে বিডিতে পৌঁছাতে হবে। প্লেনটা কি সুন্দর উড়তে শুরু করেছে, পিছনের সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে। তার এখন একটাই উদ্দেশ্য, সামনে এগিয়ে যাওয়া। আর ভুলক্রমে পেছনে ফিরলেই মৃত্যু। ঈশ্বর, মানুষের জীবনটাও যদি প্লেনের মতো হতো, তাহলে কতই না ভালো হতো। অতীত ছেড়ে সবাই বর্তমান নিয়ে থাকত।
আর ভুলক্রমে অতীতে মোড় নিতে গেলেই মৃত্যুকে ওয়েলকাম করতে হতো। কিন্তু আপসোস সেটা হয় না। অতীতকে ঘিরেই আমাদের বর্তমান আর ভবিষ্যৎ। মাথাটা অসহ্য যন্ত্রণা করছে, চোখগুলোও খুব ভারী লাগছে। নিশ্চয়ই কেঁদে কেটে চোখগুলোকে ঢোল বানিয়ে ফেলেছি। না, এবার চোখগুলোকে একটু বিশ্রাম দিতে হবে, না হয় নিজেকে স্থির রাখতে পারবো না। অবশ্য ঘুম আসবে না, চোখের পাতাগুলোকে শুধু একটু বন্ধ করে রাখতে পারব। এছাড়া আমার চোখের আর কোনো ক্ষমতা নেই। তন্দ্রা পরি যে দীর্ঘ 4 বছর ধরে আমার সাথে রেগে আছে, তাই রাগের বশে আমার চোখের সাথে ঘুমের যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। চোখ বন্ধ করতেই 40 মিনিট আগের ঘটে যাওয়া কাহিনীগুলো ভেসে উঠতে লাগল। ফ্ল্যাশব্যাক। প্রায় 40 মিনিট আগে হসপিটালের কেবিনে বসে রোগী দেখছিলাম। আমার সামনেই বসে আছেন মাঝবয়সী একজন ভদ্র মহিলা। হার্ট চেক করছিলাম ওনার। হঠাৎই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে সেই চিরচেনা নামটা ভেসে উঠল। নানুজান খুশিতে গদগদ হয়ে ফোনটা রিসিভ করার সাথে সাথেই 440 ভোল্টের ঝটকা খেলাম। সাথে সাথেই ফোনটা হাত থেকে নিচে ছিটকে পড়ল। নিশ্চিত ফোনটা তার প্রাণ পাখিটা হারিয়েছে। রেম, রম, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, মেমোরি, ব্যাটারি সব ভেঙে চুরমার হয়ে ফোনটা এখন জলজ্যান্ত লাশ হয়ে ফ্লোরে পড়ে রইল। ভয়ঙ্কর একটা মুহূর্তের সাক্ষী হয়ে গেলাম। অপ্রিয় একটা সত্য শুনতে হল। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ফোনের ওই পাশের মানুষটি ছিল আমার নানুজান। নানুজান, এই যে সতীন কাটা, শেষবারের মতো এই বুড়িটাকে দেখে যা। কাপা কাপা কণ্ঠে নানুজান আর কিছুই বলতে পারল না, কারণ ফোনটা এখন অন্য মুখ ছিনিয়ে নিয়েছে। অন্যজন, তোমার মুখটাও আমি দেখতে চাই না। তোমার জন্য আজ আমি পরিবার ছাড়া। অলক্ষী মেয়ে একটা। ছি, সেই মনিউ। নানুজানের জন্য তোমাকে এখন টলারেট করতে হবে। ভাবতেই ঘিন ঘিন লাগছে। তোমাকে দেখলেই আমার ভিতরটা জ্বলে উঠবে। তোমার মতো অপয়াকে দেখাই নাকি নানুর শেষ ইচ্ছা। কালকের মধ্যে চলে এসো নানুকে শেষবারের মতো দেখতে হলে। তোমার ওরের অপেক্ষা করার রুচি নাই আমার। কর্কশ কণ্ঠে। টুং টুং টুং। আমাকে কিছু বলার সুযোগই দিল না। খুব বলতে ইচ্ছে করছিল রুচি নাই যেহেতু রুচির ফাইল খাও না। আমাকে কেন শোনাতে আসছ? আজব। এতক্ষণে বুঝে গেছি ওই ব্যক্তি কে ছিল। আমিই হলাম তার একমায় সয়ও। আহ, কি ভাগ্য আমার! আমি এখন তার দু চোখের বিষ। অথচ আগে এই ব্যক্তিটাই চাঁদ চাঁদ করে পুরো বাড়ি মাতিয়ে রাখত। দৌড়ে গেলাম হসপিটালের ল্যান্ডলাইনে। কায়রাকে সবটা খুলে বললাম, সাথে টিকিট বুকিং করার কথাও। হঠাৎ পেছনে ঘুরে খেয়াল করলাম মিসাদমান আমার পিছে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সবটা শুনতে পেয়েছে উনি। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার হাতে একটা ফোন গুজে দিলেন তিনি। আর কিছুই বলল না। ধোপাদপ পা ফেলে প্রস্থান নিলেন। মিস আদমান হল আমার মতোই একজন ডক্টর, হার্ট সার্জন স্পেশালিস্ট। আমরা একদিনেই ডক্টরি পেশায় জয়েন করেছিলাম। 5 মাস হল আমার ডক্টরি পেশার। এই 5 মাসে লোকটাকে আমি এক মুহূর্তের জন্যেও বুঝতে পারিনি। অদ্ভুত লোক একটা। তবে আজ উনি একটা বড় উপকার করল আমার। তারপরের ঘটনা তো সবাই তাই আপনাদের জানা। বর্তমানে প্ল্যান উড়ছে, সাথে আমি আর কায়রাও। চোখ বন্ধ করে খুব একটা শান্তি পাচ্ছি না। মাথা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে ব্রেনের সব কানেকশন কাজ করা বন্ধ করে দিয়েছে। সাথে সাথেই মাথায় হাত চলে গেল। না চাইতে ও মুখ দিয়ে শব্দটা বের হয়ে আসল।
আওয়াজটা পাওয়ার সাথে সাথেই কায়রা নড়ে চড়ে উঠল। বেচারি প্লেনের সিটে মাথা এলিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছিল। ওর এই অভ্যাসটা কখনো যাবে না। ট্রাভেল করতে উঠলেই ঘুম। অবশ্য বেচারিরই বাকি দোষ। কাল রাত থেকে ওর উপর দিয়ে ও কম ধকল যায়নি। কাল রাতে একটা মেজর অপারেশনে ছিলাম আমি আর কায়রা। সারা রাত ধরে নির্ভুল অস্ত্রোপচারের পর সফল হয়েছিলাম রোগীকে জীবন যুদ্ধে টিকিয়ে রাখতে। এই রাতটা ছিল আমার জীবনের স্মরণীয় একটা রাত। এই অপারেশনটা ছিল আমার জীবনের প্রথম অপারেশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিরাশ করেনি। যুদ্ধে আমি জয়ী হয়েছি। অন্তত জীবনে এইবার নিজেকে জয়ী মনে হচ্ছে। এই অপারেশনটা আমার কাছে মেজর হলে ও অভিজ্ঞ ডক্টরদের খেয়ে এটা বা হাতের খেলা। কারণ ডক্টরি পেশায় তো আমি নতুন খেলোয়াড়। নিজেকে খুব প্রফুল্ল মনে হচ্ছিল। আমাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে, আরও স্ট্রং হতে হবে, নিজেকে আরও প্রমাণ করতে হবে। যাই হোক, অনেক খুশি ছিলাম আমি। অ্যান্টনি স্যার অর্থাৎ আমাদের হসপিটালের ইনচার্জও অনেক খুশি হয়েছে আমার সাফল্যে। অন্যদিকে কায়রা অলরেডি লুঙ্গি ডান্স করতে শুরু করে দিয়েছে। হঠাৎ খেয়াল করলাম কায়রা ব্যাগ থেকে মেডিসিন বের করছে। কায়রা, সরি 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 আপু, এক্সট্রিমলি সরি। সকালের মেডিসিন তোমাকে এখনো দেওয়া হয়নি, তাই তো মাথাটা এত ধরেছে। সকাল গড়িয়ে রাত হয়ে গেছে আর আমার এখন মনে পড়ল আমি এতটা কেয়ারলেস কি করে হলাম। মুখ গোমরা করে চাঁদনি মাথায় হাত রেখে চোখ মুখ কুঁচকে বলল, তুমি একদমই কেয়ারলেস না। অন্তত আমার খেয়ে তো নাই। তুমি রোগীদের প্রতি যতটা যত্নবান, আমার প্রতিও ঠিক ততটাই। কায়রার মাথায় গাড্ডা মেরে কায়রা ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলল, তুমি আমাকে মারলে আপু? ন্যাকা কান্না করে। চাঁদনি, এই তো শুরু হয়ে গেল ওভার অ্যাক্টিংয়ের দোকান। মনে মনে, ওকে বাবা সরি, মুখ গোমরা করে। কায়রা, হি হি হি। আপু, তুমি যখন মুখ গোমরা করে বসে থাকো তখন না তোমাকে কিউটি কিউটি একটা ছোট বাচ্চা মনে হয়। নাকটা কেমন লাল হয়ে যায়, দাঁত কেলিয়ে। চাঁদনি, তোমার কথায় আমি আর ভুলছি না। এবার ওষুধটা দিয়ে আমাকে উদ্ধার করো। কথা ঘুরালাম। এখন মাথায় একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে, তুমি রাগ করলে নাকের ডগা লাল হয়ে যায়। তখন তেমাকে দেখতে একটা গুলু মলু কিউট বাচ্চা মনে হয়। ইচ্ছে করে নাকটা টেনে দিই। এই ফেসটা দেখার জন্য ইচ্ছে করে রাগাতে ইচ্ছে করে আমার চাঁদ পাখিটাকে। আবার অতীতে হারিয়ে যাচ্ছি। উফ, কায়রাটা মাঝে মাঝে এমন সব কথা বলে অতীতের সাথে সাংঘাতিকভাবে মিলে যায়। কায়রা, এই নাও তোমার ওষুধ আর ওয়াটার। হাত বাড়িয়ে চাঁদনি ওর থেকে হাত বাড়িয়ে ওষুধটা নিয়ে নিলাম। ঢকঢক করে পানি গিলে সাথে ট্যাবলেটটা ও মুখে পুরে নিলাম। এখন আর ওষুধ খেতে নিলে নাক মুখ কুচকে আসে না, আর কারো ধমকের আওয়াজটা ও কানে ভাসে না। এখন চটপট ওষুধ খেয়ে নিতে অভ্যস্ত হয়ে গেছি। কারণ ওষুধটাই যে আমার বেঁচে থাকার চালিকা শক্তি। কায়রা, আপু, আমার পেটের ভিতর না খুব জোরে সাইরেন বাজছে। ইঁদুর বাবাজি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে আর বলছে, কায়রা, এখনই একটা বার্গার, একটা স্যান্ডউইচ, এক প্লেট স্পাইসি পাস্তা আর সাথে কোল্ড ড্রিঙ্কস গোপাগপ খেয়ে নে, না হয় তোর পেটে ড্রাম রোল বাজানো শুরু করব। তখন আমাকে দোষ দিতে আসিস না। পেটে হাত রেখে ঠোঁট উল্টিয়ে চাঁদনি, ওর কথা শুনে হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না। পাগলি একটা, ওকে এয়ার হোস্টেস আসলে অর্ডার করে নিও। কায়রা, আপু, তোমাকে ও কিন্তু খেতে হবে।
সকাল থেকে তুমি ও কিছু খাওনি। চাঁদনি, কায়রা এখন আমার গলা দিয়ে খাবার নামবে না। যতক্ষণ নানুজানকে না দেখব আমি কিছু খেতে পারবো না। তুমি অর্ডার করে নিও তোমার জন্য। কায়রা, আপু সরি, এই সিচুয়েশনে ও আমি তোমারোর সাথে মজা করছি। আমি আসলেই একটা বোকা। কাদো কাদো মুখ করে। চাঁদনি, কায়রা আমি জানি তুমি আমাকে হাসানোর জন্য সে কখন থেকে ড্রামা করে যাচ্ছ। বলতে পারো আমার মনটাকে ভালো করার জন্য এটা একটা ছোট্ট প্রচেষ্টা। তোমাকে আমি খুব ভালো বুঝি কায়রা। কায়রা, লাভ ইউ আপু। জড়িয়ে ধরে। কায়রার হাতটা ধরে আবারও তাকালাম জানালার দিকে। মাথার যন্ত্রণাটা একটু কমেছে। ওষুধ কাজে দিয়েছে। এটা শুধু শরীরের ওষুধ। শরীরের যন্ত্রণাকে কিছুক্ষণ দমিয়ে রাখার জন্য মানুষের তৈরি ওষুধটা খুব কাজের। কিন্তু মনের ওষুধ, সেটা কি কেউ আমাকে এনে দিতে পারবে? না, পারবে না। সে ওষুধটা আমি হারিয়ে ফেলেছি। আর কখনো খুঁজে পাব না। মনের ক্ষতটা ও সারবে না। আবারও চোখ বন্ধ করে ফেললাম। আল্লাহর কাছে এখন একটাই প্রার্থনা আমার নানুজান যেন সুস্থ থাকে। নানুজান তুমি চিন্তা করো না, তোমার সতীন কাটা তোমাকে ঠিক সুস্থ করে দিবে। তোমার সতীন কাটা এখন যে সে সতীন কাটা না, সে এখন একজন ডক্টর। তোমাকে বাঁচতেই হবে অন্তত আমার শেষ স্মৃতি হিসেবে। ওই বাড়িতে আমাকে দেখে এখন সবাই কি রিয়েক্ট করবে সেটাই ভাবছি। আমার জন্য একটা পরিবার তাদের দুইজন আপন মানুষকে হারিয়ে ফেলেছে। জীবনের সমীকরণে আজ আমি সুয়েহীন। হঠাৎ খেয়াল করলাম প্লেন ল্যান্ড করছে। পাশে ঘুরে দেখলাম কায়রা বেঘোরে ঘুমাচ্ছে। কায়রাকে ডেকে তুললাম, এতক্ষণে প্লেন ল্যান্ড করে ফেলেছে। তাড়াতাড়ি প্লেন থেকে নেমে পড়লাম। এয়ারপোর্ট আসতেই ভিতরটা মোচড় দিয়ে উঠল। আবার সেই ভয়ঙ্কর অতীতের মুখোমুখি হতে হবে। এবার একটা গাড়ি প্রয়োজন। ভাবতে ভাবতে গাড়িও পেয়ে গেলাম। চটপট কায়রাকে নিয়ে গাড়িতে বসে পড়লাম। এখন আমাদের গন্তব্য চট্টগ্রাম। চট্টগ্রামের সিনরা হসপিটালে নানুকে অ্যাডমিট করা হয়েছে। কায়রা অনেক কষ্টে হসপিটালের খোঁজ নিয়েছে। সিনরা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি আমি আর কায়রা। সাহস জোগাতে পারছি না ভেতরে ঢুকার। জানি না কি খবর অপেক্ষা করছে আমার জন্য। সাদা এপ্রনটা এক হাতে নিলাম, আরেক হাতে কায়রার হাতটা ধরলাম। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিলাম। সোজা চলে গেলাম রিসিপশনে। ওই খান থেকে জানতে পারলাম নানুজান 2 তলায় 202 নম্বর কেবিনে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আজকের দিনটাই নাকি নানুজানের শেষ দিন। বড় বড় ডিগ্রিধারী ডক্টররা ও নাকি গ্যারান্টি দিতে পারছে না। পারবে বা কি করে, 2টি কিডনিই নাকি নানুজানের অকেজো হয়ে গেছে। নানুজান তোমার সতীন আর তোমার জন্য কিছু করতে পারবে না। চিৎকার দিয়ে দৌড়ে গেলাম 202 নম্বর কেবিনের সামনে। কেবিনের ভিতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পারছি। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। মাথাটা ভো ভো করে ঘুরছে। কায়রা আমাকে শক্ত করে চেপে ধরল। কেবিনের ভিতর ঢুকতেই প্রিয় মানুষগুলোর চেহারা জ্বলজ্বল করে উঠল। আমার পুরো পরিবার উপস্থিত। চাঁদ আপু বলে চিৎকার দিয়ে উঠল নাদিয়া। নাদিয়া আমার মামাতো বোন। সাথে সাথেই সবাই পিছন ফিরে তাকাল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমি। আমার পাশে কায়রা। সবাই নানু জানকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কেবিনে নতুন কারো উপস্থিতি টের পায়নি। সাথে সাথেই চিৎকার চেঁচামেচির আওয়াজ বেড়ে গেল। এটা যে একটা মুমূর্ষু রোগীর কেবিন সেদিকে কারো খেয়ালই নেই। সাদিয়া, নাদিয়া, জায়মা, রুহি জড়িয়ে ধরল আমাকে। নাদিয়া আর সাদিয়া হলো আমার মামাতো বোন।
জায়মা আর রুহি আমার খালাতো বোন। ওরা আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগল। সবাই একসাথে বলতে লাগল, চাঁদ আপু নানু আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আপাতত ওদের জড়িয়ে ধরার শক্তি পাচ্ছি না। নির্বাক দর্শকের মতো শুধু দাঁড়িয়েছিলাম। কেবিনের ভিতরটা একবার চোখ বুলিয়ে নিলাম। নানু জানের পাশে বসে আছে আমার আম্মু, আব্বু, বড় খালামনি, ছোট খালামনি, ছোট খালু, বড় মামা আর মামানি। আম্মু, আব্বু তো আমাকে দেখে চোখের পলক ফেলতে ভুলে গেছে। ওরা হয়তো বিশ্বাস করতে পারছে না তাদের নারছেড়া ধন তাদের সামনে দাঁড়িয়ে আছে। স্ট্যাচু হয়ে আছে তারা। অন্যদিকে খেয়াল করলাম সাব্বির ভাইয়া, আয়মান ভাইয়া আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা দুজন আমার ফুফাতো ভাই। দরজার কর্নার ঘেঁষে দাঁড়িয়ে আছে আমার রক্তের বোন, আমার আপুনি। ওর কোলে একটা কিউট বাচ্চা। বুঝতে বাকি রইল না ও নিশ্চয়ই আমার আপুনির বেবি। পুরো আপুনির কার্বন কপি। আমাকে ও খালামনি বলে ডাকবে। অবশ্য ওর সাথে আমার আরেকটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আজ শত শত অভিমানে চাপা পড়ে আছে। আপুনির সাথে দাঁড়িয়ে আছে নীর ভাইয়া, আমার জিজু। উনি শুধু জিজু না, উনি আমার খালাতো ভাইও বটে। আমার বড় খালামনির বড় ছেলের সাথে আমার আপুনির বিয়ে হয়েছে। নীর ভাইয়ার সাথে ও আমার আরেকটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা এখন ঘৃণার কাছে পরাজিত। আপনি একবার আমার দিকে তাকিয়ে আবার নিচের দিকে চোখ ফিরিয়ে নিল। আর নীর ভাইয়া চোখ মুখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় যে চোখ দিয়ে এখনই আগুন বের হবে, আর সেই আগুনে পুড়িয়ে ছাই করে দিবে আমাকে। আমেরিকা থাকাকালীন যে লোকটি নানুজানের হাত থেকে ফোন কেড়ে নিয়েছিলেন, সে লোকটিই ছিল আমার নীর ভাইয়া। হঠাৎ খেয়াল করলাম নানুজান অক্সিজেন মাস্ক খুলে পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছে। মুখটা নড়ছে নানুজানের। হয়তো কিছু বলতে চায় আমায়। বোনদের ছেড়ে চলে গেলাম নানুজানের কাছে। উনি আমার হাতটা টেনে ধরল, হাতে হাত রাখল। আমার চোখের নোনা জল নানুর গালে টুপ করে গড়িয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে নানুজান একটা মিষ্টি হাসি দিল। জোরে একটা শ্বাস নিল, তারপর হাতটা ছেড়ে চোখ বন্ধ করে ফেলল। পালস চেক করে দেখলাম রক্ত চলাচল অলরেডি বন্ধ হয়ে গেছে। তার মানে নানুজান পৃথিবীর মায়া ত্যাগ করেছে। নানুজান বলে একটা চিৎকার দিলাম, আর কিছু বলতে পারলাম না। আমার চিৎকার শুনে সবাই এগিয়ে আসল। নানুজানকে ধরে সবাই কান্নাকাটি শুরু করে দিল। নীর ভাইয়া এসে আমাকে এক ধাক্কা দিল, ছিটকে পড়লাম কায়রার উপর। কায়রা আপু বলে একটা চিৎকার দিল। আর কিছু মনে নেই আমার, হয়তো জ্ঞান হারিয়েছি। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের বাড়িতে, তাও আবার আমার রুমে। পাশে বসে আছে আম্মু, আব্বু, বড় খালামনি আর কায়রা। আমি উঠতে নিলেই আম্মু আমাকে এক টান দিয়ে বুকে চেপে ধরে। মনে হয় যে বুকের ভিতর পুড়ে ফেলবে আমাকে। পরম যত্নে আমার গালে, কপালে, মাথায় ঠোঁট ছোঁয়াতে লাগলো আম্মু। আমাকে দেখে দেখেই আম্মু চোখের তৃষ্ণা মিটাচ্ছে। বহুদিনের তৃষ্ণার্ত চোখগুলি তার চাহিদা মিটাচ্ছে। আব্বু চোখ মুখ ফুলিয়ে বসে আছে। চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। এই প্রথম আব্বুকে কাঁদতে দেখছি। আব্বুকে এই অবস্থায় দেখে বুক ফেটে কান্না আসছে। আব্বু কি তাহলে তার প্রিন্সেসের জন্য কান্না করছে? ছেলেরা তো খুব সহজে কাঁদে না। তাদের নাকি কাঁদতে বারণ। তাদের বুক ফেটে যাবে তবুও চোখের জল বের হবে না। এটাই নাকি নিয়ম? আমি কি আব্বুকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি? হবে হয়তো। না হয় এইভাবে চোখে একরাশ চাপা অভিমান নিয়ে আমার দিকে তাকিয়ে থাকত না। খুব ইচ্ছে করছে আব্বুকে জড়িয়ে ধরতে। খালামনি আমার দিকে অনুশোচনার দৃষ্টিতে তাকিয়ে আছে।
খালামণি আমাকে কিছু বলতে চায়, তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। নিচ থেকে মানুষের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ নানুজানের কথা মনে পড়ল। আম্মুকে ছেড়ে দৌড় দিলাম নিচে। কায়রা পিছন থেকে আপু আপু বলে চিল্লাচ্ছে। আম্মু, আব্বু, খালামণি আমার পিছু নিল। সিঁড়ি বেয়ে নিচে নামলাম। পুরো বাড়িতে মানুষ গিজগিজ করছে। বাড়ির মেইন দরজায় পা রাখতেই চোখ দুটো আটকে গেল। নানুজানকে পালঙে শুয়ে রাখা হয়েছে। পাশেই সব ছেলে, মুরব্বি, বুড়ো দাঁড়িয়ে আছে। তাদের মাঝে সাব্বির ভাইয়া, আইমন ভাইয়া, নীর ভাইয়া, মামা, ছোট খালু আর ফুফা দাঁড়িয়ে আছে। না, নানুজানকে এভাবে আর দেখতে পারছি না। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আস্তে আস্তে হেঁটে নানুজানের পাশে মাটিতে দুম করে বসে পড়লাম। নানুজানের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছি। অনেক নিষ্পাপ লাগছে নানুজানকে। ইচ্ছে করছে একবার ছুঁয়ে দেই। কাপা কাপা হাতে নানুজানকে একবার ছুঁয়ে দিলাম। এতক্ষণে আম্মু, আব্বু, খালামণি আর কায়রা নিচে চলে এসেছে। আম্মু, খালামণি আর কায়রা এসে আমাকে ধরল। আর আব্বু চলে গেল ছেলেদের দলে। নানুজানকে এখন আর এখানে রাখা যাবে না। শেষ ঠিকানায় পৌঁছে দিতে হবে। সবাই মিলে ধরাধরি করে নানুজানকে নিয়ে চলে গেল। আমি শুধু পলকহীনভাবে তাকিয়ে আছি ওদের যাওয়ার পথে। এতক্ষণে ছোট খালামণি, ফুফু, মামানি, নাদিয়া, সাদিয়া, জায়মা, রুহি এসে বসে পড়ল আমার পাশে। আমাকে কেন্দ্র করে আবার কান্না জুড়ে দিল। কান্নার ঢল নেমে গেল পুরো বাড়িতে। শুধু আমার আপনিটাই আমার কাছে আসল না। দূর থেকে আমাকে দেখছে। কাছে আসতে বারণ, আমাকে ছুঁয়ে ধরতে ও বারণ তার। এটা নিশ্চয়ই নীর ভাইয়ার আদেশ। আমরা বাঙালি নারীরা আর কিছু পারি বা না পারি স্বামীর আদেশ পালন করতে পাক্কা অলরাউন্ডার। আমার জন্য আপনির চোখে একরাশ ভালোবাসা দেখতে পারছি। আপনির কোলে পুচকি সোনাটাও আছে। আপনি আর 1 মিনিটও দাঁড়াল না, পুচকিটাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। আমার সামনে তো আর তার ছোট বোনটার জন্য কাঁদতে পারবে না। তাই হন্তদন্ত হয়ে ভিতরে চলে গেল। আমি জানি তো এখন আপনি রুমে গিয়ে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকবে। এই স্বভাবটা ওর সাথে আমার খুব মিলে। অনেকক্ষণ কান্নাকাটির পর সবাই আমাকে নিয়ে উঠে দাঁড়াল। কারো মুখেই কোনো শব্দ নেই। সবাই আমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছি। বাড়ির ছেলেরা ও এতক্ষণে নানুজানকে শেষ বিদায় দিয়ে ফিরে এলো। আমাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। তাদের মাথায় যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা আঁচ করতে পেরেই দিলাম দৌড়। উদ্দেশ্য রুমে যাওয়া। ওদের প্রশ্নের মুখোমুখি হওয়া এখন আমার পক্ষে সম্ভব না। রুমে গিয়েই ঠাস করে দরজা বন্ধ করে দিলাম। সোজা ওয়াশরুমে ঢুকে পড়লাম। ওই দিকে সবাই ওয়েজিত কণ্ঠে দরজা ধাক্কাচ্ছে। আম্মু চিৎকার করে বলছে, চাঁদ মা দরজা খোল। আমাদের আর এইভাবে কষ্ট দিস না। অনেক হয়েছে মান অভিমানের পালা। এবার এসব বন্ধ কর। খালামণি দেখেছ বাড়িতে আসতে না আসতেই আবার নাটক শুরু করে দিল। নাটকের এত এত থিম এই মেয়ে কই পায় আল্লাহই জানে। সোহানি, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নাটক দেখবে নাকি বাড়িও যাবে? আমার এখানে আর 1 মিনিটও সহ্য হচ্ছে না। বাড়ি চলো মেঘাকে নিয়ে। সোহানি হলো আমার আপনি আর মেঘা মনে হয় ওই পুচকিটার নাম। বড় খালামণি, উফফ নীর চুপ কর। না হয় গায়ে হাত তুলতে আমার হাত একটুও কাঁপবে না। ভালো না লাগলে সোহানিকে নিয়ে বাড়ি চলে যা, তবুও এইসব জঘন্য কথা শুনাস না চাঁদকে, করুণ কণ্ঠে।
এসব কথা শুনে কান্না যেন আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে ঝর্ণার নিচে বসে পড়লাম। চোখের জল যেন বাঁধ মানছে না। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে অজু করে বের হলাম। এখন আর কারো হাঁক ডাক শোনা যাচ্ছে না, নিশ্চয়ই সবাই ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নানুজানের আত্মার মাগফেরাত কামনা করলাম। হঠাৎ কায়রার কথা মনে পড়ল। বেচারির হয়তো অনেক খিদে পেয়েছে, কাল থেকে না খেয়ে আছে। প্লেনে আমি খাইনি বলে সেও খায়নি। ওকে এখন খাওয়াতে হবে। সাদা ওড়নাটা মাথায় জড়িয়ে নিচে নেমে পড়লাম। নিচে গিয়ে দেখি সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। সাব্বির ভাইয়া আর আয়মান ভাইয়া নিজেদের মধ্যে কথা বলছে আর কায়রাকে দেখিয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা মাথায় ঢুকছে না। কায়রাকে নিয়ে হাসার কি হলো? সবাই মোটামুটি উপস্থিত আছে, শুধু নীর ভাইয়া আর আপনি ছাড়া। হয়তো আমাকে ফেস করতে চায় না। তবে বড় খালামনি যায়নি নীর ভাইয়ার সাথে। এই মানুষটা আমাকে এখনো ভালোবাসে ঠিক আগের মতো। আমি তো শুধু উনার বোনের মেয়ে না, আমি যে উনার ও মেয়ে। হঠাৎ এই ঝড়ের গতিতে কেউ এসে আমার গালে 5 আঙ্গুল বসিয়ে দিল। তীব্র যন্ত্রণায় কুকিয়ে উঠলাম। হাতটা চলে গেল গালে, চোখটা উপরে তুলেই দেখতে পেলাম আব্বু চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। পুরো বাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আব্বু আমার গায়ে হাত তুলেছে। আম্মু দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরল, আব্বুর দিকে মুখ করে বলতে লাগল, আম্মু তুমি কি পাগল হয়ে গেছো চাঁদের আব্বু? তুমি তোমার চাঁদের গায়ে হাত তুলেছ? যে কখনো তার প্রিন্সেসের গায়ে একটা ও আঁচড় পড়তে দেয়নি সে কিনা আজ তার গায়ে হাত তুলল। কান্না করে, আব্বু এটাই তো আমার ভুল ছিল। আগে কেন ওকে শাসন করলাম না? তাহলে আজ আর আমাদের এই দিনটা দেখতে হতো না। প্রতিটা মুহূর্তে আমাদের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে শুধু মায়ের জন্য। ওকে জিজ্ঞেস করো ও কি আমাদের তিলে তিলে শেষ করার জন্য বসে আছে? 4টা বছর আমাদের থেকে দূরে থেকেছে সে। এমনকি আমাদের একটা খবর পর্যন্ত নেয়নি। আর ওর খবর নেওয়ার মতো ও তো কোনো পথ খোলা রাখেনি। কিন্তু আজ জানতে পারলাম আমার শাশুড়ি আম্মার সাথে ওর ঠিকই কন্টিনিউয়াসলি কথাবার্তা হতো। তাহলে আমরা কি দোষ করেছিলাম যে আমাদের সাথে যোগাযোগ রাখা যায়নি? বড় খালামনি, অনেক হয়েছে চাঁদের আব্বু। চাঁদের এখানে কোনো দোষ ছিল না। আমার বড় ছেলেটার জন্য ও বাধ্য হয়েছে দেশ ছাড়তে। সব দোষ আমার নীরের। কান্না জড়িত কণ্ঠে, চাঁদ খালামনি থাক না আর ওইসব কথায় না যাই। আব্বুর অধিকার আছে আমাকে শাসন করার। আমি আব্বুর কাঠগড়ায় সারা জীবন অপরাধী হয়ে থাকতে চাই। সাথে নীর ভাইয়ারও। কায়রার দিকে মুখ করে বললাম, কায়রা ফ্লাইটের 2টো টিকিট বুক করে নাও, কাল সকালেই আমার আমেরিকা ব্যাক করব। আব্বু ঠাস করে আরেক চর বসিয়ে দিল। আমাকে ঝাঁকিয়ে বলতে লাগল, এই তুই কি চাস আমাদের থেকে, বল কি চাস? আমাদের কি একটু ও শান্তি দিবি না? আমাদের পুরো পরিবার তোর জন্য কষ্ট পাচ্ছে। নাদিয়া, সাদিয়া, জায়মা, রুহি সবাই তোর জন্য সারাক্ষণ কান্না করে। আমাদের কথা না হয় বাদই দিলাম। চাঁদ ঠাস করে নিচে বসে পড়লাম। আব্বুর দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলতে লাগলাম, আমার নূর ভাইয়াকে চাই। আব্বু আমি নূর ভাইয়াকে চাই। এনে দিতে পারবে ওকে? কথা দিচ্ছি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। শুধু আমার নূর ভাইয়াকে এনে দাও। পুরো বাড়িতে এখন কান্নার রোল পড়ে গেছে। সবাই কান্না করছে চাঁদনির কথা শুনে। চাঁদ বসা থেকে উঠে বড় খালামনিকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করে বলতে লাগল, খালামনি তোমার ছোট ছেলেকে এনে দাও। নূর ভাইয়াকে বলো আমার কাছে ফিরে আসতে।
ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। চাঁদনি বসা থেকে উঠে বড় খালামনিকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলতে লাগল, খালামনি তোমার ছোট ছেলেকে এনে দাও, নূর ভাইয়াকে বলো আমার কাছে ফিরে আসতে। ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, ভিতরটা চুরমার হয়ে যায় আমার। ওকে ছাড়া আমার বড্ড একলা লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়। খালামনি ওরে চাঁদ মা, আমার ছেলে যেখানে গেছে সেখান থেকে ওকে ফিরিয়ে আনা সম্ভব না। চির নিদ্রায় ঘুমাচ্ছে সে, আর কখনো চোখ খুলবে না। আমাদের একা করে চলে গেছে সে, কান্নায় ভেঙ্গে পড়ে। চাঁদনি তোমার ছেলের এত অভিমান খালামনি, সে তার চাঁদ পাখিকে একা রেখে চলে গেল। একবার ও ভাবল না ওকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকব। খালামনি নিজেকে শান্ত করে চোখের জল মুছে চাঁদনিকে বুক থেকে সরিয়ে বলতে লাগল, চাঁদ দেখ, যা হয়ে গেছে তা নিয়ে আর আপোষস করে কোনো লাভ নেই। তুই, আমি আর আমাদের পরিবারের সবাই মিলে কান্না করলে ও নূরকে ফিরিয়ে আনতে পারব না। সবাইকে একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমাতে হবে, হয়তো কেউ আগে বা পরে। আর এটাই প্রকৃতির নিয়ম। দেখ না আমি কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছি। নূরকে ছাড়া 5টা বছর তো দিব্যি কেটে গেল, আগামী 50 বছর ও হয়তো কেটে যাবে। আমি এখন নীর, সোহানি আর মেঘাকে নিয়ে ভালোই আছি। চাঁদনিকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলল। চাঁদনি তুমি মিথ্যা বলছো খালামনি, তুমি ও আমার মতো নূর ভাইয়াকে ছাড়া ভালো নেই। তোমার মুখ মিথ্যা বললে ও চোখ কিন্তু ঠিকই আমাকে সবকিছুর জাগান দিয়ে দিচ্ছে। বড় মামা চিৎকার দিয়ে বলল, জাস্ট শাট আপ চাঁদ, অনেক হয়েছে, এবার বন্ধ করো। 5 বছর হয়ে গেল নূর আমাদের ছেড়ে চলে গেছে, অথচ তুমি এখনো ওকে ভুলতে পারছো না। যেখানে ওর নিজের মা ওকে ভুলে দিব্যি ভালো আছে, সেখানে তুমি কিনা এখনো ওকে মনে রেখে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছ। তুমি খুব স্বার্থপর হয়ে গেছো চাঁদ, তুমি শুধু নিজেরটাই ভাবছ, আমাদের কথা তুমি একটুও ভাবছ না, এমনকি তোমার মা বাবার কথাও না। খালামনি চাঁদ শুন, আমি মিথ্যা বলছি না, আমরা সবাই এখন নূরকে ছাড়া ভালো আছি, শুধু তুই ছাড়া। তোর মামা তো ঠিকই বলেছে, তুই তোর নিজের জীবনটাকে এভাবে তিলে তিলে শেষ করতে পারিস না, এইভাবে জীবনটাকে নষ্ট হতে দিস না, নতুন করে সবকিছু শুরু কর, অতীত ছেড়ে নতুনকে আঁকড়ে ধর। চাঁদনির চোখের জল মুছে দিয়ে কথাগুলো বলল খালামনি। চাঁদনি আমার পক্ষে সম্ভব না খালামনি, আর সেই কখন থেকে কি অতীত অতীত করে যাচ্ছ? হ্যাঁ, নূর ভাইয়া শুধু আমার অতীত না, ও আমার বর্তমান আর ভবিষ্যতও। আর বড় মামা নূর ভাইয়া আমার রক্তে রক্তে মিশে আছে, ওর প্রতিটা নিঃশ্বাস এখনো আমি গুনতে পারি, ওর হার্টবিটের ধুকপুক আওয়াজটা এখনো আমার কানে বাজে। নূর ভাইয়া আমার প্রতিটা শিরায় উপশিরায় রক্তের মতো প্রবাহিত হয়। ওকে ভুলার কথা ভাবলে তো আমি আমার নিজেকেই হারিয়ে ফেলব, মরে যাব আমি, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আমার। মামা আমাকে মাফ করে দিও, এই প্রথম তোমার মুখের উপর কথা বলছি। মাথা নিচু করে, চোখ মুখ লাল করে সেখান থেকে প্রস্থান নিল চাঁদনির মামা আর মামানি। বড় খালামনি, চাঁদ দেখ, তোর মামা তোর ভালোর জন্যই বলছে, তোর উচিত হয়নি ভাইয়ার মুখের উপর কথা বলা। আচ্ছা, যা হয়েছে ভুলে যা, দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে খুব ভালোবাসবে, হয়তো বা আমার ছেলের চেয়েও বেশি। তোর অতীতটা কেউ সে ভুলিয়ে দিবে, ওই দিন তুই চেয়েও তার ভালোবাসা অস্বীকার করতে পারবি না। শুকনো হাসি দিয়ে চাঁদনির আম্মু, হ্যাঁ বড় আপু, তুমি একদম ঠিক বলছ, আমার চাঁদের জীবনে নিশ্চয়ই আবার কেউ আসবে। এক গাল হেসে চাঁদনি, উফফ, আম্মু, খালামনি চুপ করো তোমরা।
প্লিজ আমাকে একটু শান্তি দাও। আমি এইসব কথা তোমাদের মুখ থেকে শুনতে চাই না। চিৎকার দিয়ে চাঁদনির আব্বু চাঁদনিকে বুকে জড়িয়ে বলতে লাগল, তুমি এত ওয়েজিত হচ্ছ কেন প্রিন্সেস? আর কেউ তোমাকে কিছু বলবে না। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই থাকবে। ওকে? চাঁদনি থ্যাংক ইউ আব্বু। চোখের জল মুছে চাঁদনির আব্বু প্রিন্সেস সরি তোমার গায়ে হাত তোলার জন্য। কি করব বলো, তুমি দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছ। তাছাড়া এই 4 বছরের জমে থাকা রাগ অভিমানগুলো আমাকে এতটা কঠোর হতে বাধ্য করেছে। চোখের জল মুছে চাঁদনি আব্বু তুমি কেন সরি বলছো? সরি তো আমি বলবো তোমাকে। আমারই ভুল ছিল তোমাদের ছেড়ে চলে যাওয়া। তোমাদের এইভাবে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। শার্ট ভিজিয়ে কান্না করতে লাগলো চাঁদনি। চাঁদনির আব্বু আমি তোমাকে একটা শর্তেই মাফ করতে পারি। চাঁদনি মুখ তুলে তার আব্বুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আব্বু? চাঁদনির আব্বু আমাকে প্রমিস করে বলতে হবে। চাঁদনি প্রমিস আব্বু। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুমি এমন কোনো শর্ত দিবে না যা আমি রাখতে পারবো না। চাঁদনির আব্বু আমাকে কথা দাও প্রিন্সেস, তুমি আর আমেরিকায় ব্যাক করবে না? আমাদের সাথেই থাকবে? কান্না কান্না মুখ করে চাঁদনির গালে হাত দিয়ে বলল। চাঁদনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তবে আব্বু কায়রা ও আমাদের সাথে থাকবে। বাড়ির সবাই চিৎকার দিয়ে বলল, ওকে চাঁদ, আমরা সবাই তোর শর্তে রাজি। চাঁদনির আব্বু তবে আর কি, সবাই যেহেতু রাজি তো আমিও রাজি। কায়রা মা এখানে আসো। আজ থেকে আমার 3 মেয়ে হয়ে গেল। কায়রাকে ইশারা করে। কায়রার চোখে পানি জল জল করছে। মনে হচ্ছে এখনই টুপ করে গড়িয়ে পড়বে। এটা নিশ্চয়ই ওর খুশির কান্না। কায়রা দৌড়ে এসে আব্বুর বুকে ঝাঁপিয়ে পড়ল আর বলতে লাগল, আমি কি আজ থেকে তোমাকে আব্বু বলে ডাকতে পারি? চাঁদনির আব্বু অবশ্যই মা। সাদিয়া, নাদিয়া, জায়মা, রুহিও এসে যোগ দিল আমাদের দলে। ওরা ও বাবাকে জড়িয়ে ধরল। অন্যদিকে সাব্বির ভাইয়া আর আয়মন ভাইয়া জোরে শীষ দিতে লাগল। আম্মু, বড় খালামনি, ছোট খালামনি, ফুফু, ফুফা সবার মুখে হাসি আমাদের কাণ্ড দেখে। সাব্বির ভাইয়া আর আয়মন ভাইয়া চিৎকার দিয়ে বলতে লাগল, তোদের এই ইমোশনাল ড্রামাগুলো আর কতক্ষণ দেখতে হবে বলতো? এই দিকে খিদায় পেট চো করছে। কাল থেকে না খেয়ে আছি। চোখ মুখ ছোট করে চাঁদনির আম্মু উফফ, চাঁদের আব্বু এইবার ওদের ছাড়ো তো। সাব্বির আর আয়মন তো ঠিকই বলেছে, কাল থেকে কেউ কিছু মুখে দেয়নি। সবাই খাবার টেবিলে চলো। আর আজ আমি আমার মেয়েকে নিজ হাতে খাইয়ে দিব। মলিন হাসি দিয়ে সাব্বির ভাইয়া, আয়মন ভাইয়া, নাদিয়া, সাদিয়া, জায়মা, রুহি একসাথে চিৎকার দিয়ে বলতে লাগল, আমরা কি দোষ করেছি আন্টি? আজ আমরা সব ভাই বোন একসাথে তোমার হাতে খাব। চাঁদনির আম্মু ঠিক আছে, ঠিক আছে, সবাইকে খাইয়ে দিব। উফফ, বাবা কান ফাটিয়ে দিল আমার, কানে হাত দিয়ে। আম্মুর কথা শুনে সবাই অট্ট হাসি দিল। আম্মু, বড় খালামনি, ছোট খালামনি আর ফুফু টেবিলে খাবার গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। খাবার টেবিলে বসে আছি, মামা আর মামানিও চলে আসল। আম্মু আমাদের সব ভাই বোনদের খাইয়ে দিচ্ছে, সাথে কায়রাও। হঠাৎ খেয়াল করলাম আম্মু যতবারই কায়রাকে খাওয়াতে নেয় সাব্বির ভাইয়া ততবারই হানা দেয়। কায়রা চোখ মুখ লাল করে তাকিয়ে থাকে আর সাব্বির ভাইয়া মুচকি হাসে। ব্যাপারটা সবার দৃষ্টিগোচর হলে ও আমার চোখ থেকে আড়াল হল না। চাঁদনির আব্বু, প্রিন্সেস সবাই যেহেতু এখানে উপস্থিত আছি তো আমি সবার সামনে তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। খেতে খেতে
চাঁদনি বলো আব্বু। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে। সবার দৃষ্টি এখন আব্বুর দিকে। চাঁদনির আব্বু আসলে জায়মার উডবি হাজব্যান্ডের বাবা, একজন খুব ভালো ডক্টর। ওনার একটা প্রাইভেট হসপিটালও আছে। তাছাড়া উনার বড় ছেলে আরও বড় মাপের ডক্টর। তুমি চাইলে আফতাব চৌধুরীর সাথে তোমার চাকরির ব্যাপারে কথা বলতে পারি। কি বলো আফজাল? আফজাল হলো চাঁদনির ছোট খালু। আফজাল ভাই, আমার কোনো আপই নেই। চাঁদনি, এই জায়মা তোর বিয়ে ঠিক হয়ে গেছে অথচ আমাকে এখনো পর্যন্ত জানাসনি। মুখ গোমরা করে জায়মার দিকে তাকিয়ে। চাঁদনি, এই জায়মা তোর বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু তুই এখনো পর্যন্ত আমাকে জানাসনি। জায়মার দিকে তাকিয়ে মুখ গোমরা করে। জায়মা আসার পর থেকে তোর সাথে এখনো পর্যন্ত কথাই বলতে পারলাম না, তো জানাবো কিভাবে শুনি? ঠোঁট উল্টিয়ে। চাঁদনি, তাও ঠিক। তবে আজ আর শোনা হবে না, কিন্তু কাল প্রথম থেকে সবটা বলবি। মলিন হাসি দিয়ে। চাঁদনির আব্বু, প্রিন্সেস তোমার ওরটা এখনো বলনি। চাঁদনি, আব্বু তোমাদের যা ভালো মনে হয় তাই করো। জোরপূর্বক হাসি দিয়ে। চাঁদনির আব্বু, ওকে প্রিন্সেস। কাল আমি আফতাব চৌধুরীর সাথে কথা বলে তোমাকে সবটা জানাবো। খাওয়া দাওয়ার পালা শেষ করে সবাই যার যার রুমে চলে গেল। চাঁদনি আর কায়রা ও নিজেদের রুমে চলে আসল। কায়রা চাঁদনির রুমে চাঁদনির সাথেই থাকবে। কারণ কায়রা চাঁদনিকে 1 মিনিটের জন্যেও একা ছাড়তে চায় না। কায়রাকে চাঁদনির টাইম টু টাইম ওষুধ মেনটেইন করতে হয়। কায়রা রুমে এসে প্রথমেই চাঁদনিকে সমস্ত মেডিসিন বুঝিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। চাঁদনি ও ভালো মেয়ের মতো ওষুধ খেয়ে নিল, সাথে 2টো স্লিপিং পিলও। তবে সেটা কায়রার অগোচরে। গত 4 বছর ধরে চাঁদনি এটাই করে যাচ্ছে। রাতে ঘুমানোর আগে 2টো করে স্লিপিং পিল খাওয়া। না হয় রাতে তার ঘুম হয় না। অতীত নাড়া চাড়া দিয়ে উঠে। কায়রা ওয়াশরুম থেকে এসে দেখল চাঁদনি অলরেডি ঘুমিয়ে গেছে। তোয়ালেটা ঝাড়তে ঝাড়তে বারান্দায় গিয়ে দাঁড়ালো কায়রা। চাঁদনির রুমের বারান্দাটা অনেক বড়। বারান্দা থেকে আকাশের চাঁদটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কায়রার খুবই ভালো লাগছে। হঠাৎই ছায়ার মতো কিছু একটা দেখল কায়রা। নিচের দিকে তাকিয়ে কায়রা বুঝতে পারল নিচ থেকে দাঁড়িয়ে কেউ তাকে দেখছিল। ছায়াটা কোনো পুরুষের ছায়া ছিল। কিন্তু কে সে? এটা তো আমার চোখের ভুলও হতে পারে। এত রাতে কোনো পুরুষ নিচে কেন আসবে, তাও আবার আমাকে দেখতে? তাছাড়া আমি তো এই বাড়িতে আজ নতুন আসলাম। ধুর বাবা, এত ভেবে কাজ নেই, আমি বরং ঘুমিয়ে পড়ি, বড় একটা হাই তুলে। এই বলে চাঁদনির পাশে ঘুমিয়ে পড়ল কায়রা। আজানের আওয়াজ কানে আসার সাথে সাথেই চাঁদনির ঘুম ভাঙ্গল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 5টা বাজছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে নামাজে দাঁড়িয়ে গেল চাঁদনি। এই 4 বছর ধরে চাঁদনি নামাজ খুব তেমন একটা মিস দেয় না। যখন কোনো ইমার্জেন্সি কাজে ফেসে যায় তখন এই নামাজ মিস করতে হয়। নামাজ শেষে মোনাজাতে চাঁদনি তার নানুজান এবং নূরের জন্য দোয়া করে কিছুক্ষণ কাঁদল। তারপর উঠে সোজা ছাদে চলে গেল। অনেক দিন হল চাঁদনির ছাদে উঠা হয় না। সেই লাস্টবার নূরের সাথে চাঁদনির ছাদে উঠা হয়েছিল। মাঝখানে 5টা বছর পার হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে চাঁদনি বলতে শুরু করল, নূর ভাইয়া, শুনছ 5 বছর আগে ও আমরা দুজন একসাথে এমন টাইমে ছাদে এসে দাঁড়াতাম ঘুমন্ত শহরটাকে উপভোগ করার জন্য। তুমি সবসময় বলতে চাঁদ পাখি, যদি শহরের স্নিগ্ধতা উপভোগ করতে চাও তাহলে ভোরের আলো ফোটার সাথে সাথেই ছাদে চলে এসো, তখন বুঝবে সারাদিন ধরে যান্ত্রিকতায় ব্যস্ত থাকা শহরটা কত শান্ত হয়ে আছে। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপচে পড়ছে।
প্রকৃতিকে অনুভব করতে শুরু করবে তখন। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি একা। তুমি পাশে নেই। খুব ফাঁকা ফাঁকা লাগে আমার চারিপাশ। তোমার উপস্থিতি খুব করে মিস করি। বলেই কাঁদতে লাগল চাঁদনি। চাঁদনি কান্না থামিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলতে লাগল, স্যার হুমায়ুন আহমদ বলেছিলেন, যার ঠোঁটে তিল থাকে সে নাকি খুব ভাগ্যবতী হয়। তাহলে আমার ভাগ্যটা এমন হলো কেন? কেন আমি ভাগ্যবতী হলাম না? বেঁচে থাকলে স্যারকে জিজ্ঞেস করে ওরটা নিয়ে নিতাম। কিন্তু আপসোস, সেটা ও আর হবে না। পিঠে কারো স্পর্শ অনুভব হচ্ছে। মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরেছে। স্পর্শটাও খুব চেনা লাগছে। পিছন ঘুরেই দেখি লাবিবা আমাকে জড়িয়ে ধরে রেখেছে। লাবিবা চাঁদনির বেস্ট ফ্রেন্ড। লাবিবা চাঁদনিকে এবার সামনে থেকে জড়িয়ে ধরে বলল, তুই খুব স্বার্থপর চাঁদ। আমাকে তুই এত সহজে কিভাবে ভুলে যেতে পারলি? আগে তো আমাকে ছাড়া তোর একটা দিনও যেত না। 24 ঘন্টা পটর পটর করে মাথা খেয়ে নিতি। সে তুই টানা 4টা বছর আমার সাথে কোনো যোগাযোগই রাখলি না। এতটা পর করে দিলই আমায়। চাঁদনি লাবিবাকে ছেড়ে ওর গালে হাত দিয়ে বলতে লাগল, লাবু বেবি সরি। প্লিজ আমাকে মাফ করে দে। ওই সময় আমার মনে হয়েছিল সবার থেকে দূরে থাকাই আমার জন্য বেটার। আমি চাইনি আমার অশুভ ছায়া কারো উপর পড়ুক। তাই দেশ ছেড়ে, তোদের ছেড়ে, আমার পুরো অতীতকে ছেড়ে পাড়ি দিয়েছিলাম অন্য দেশে। তোকে মাঝে মাঝে খুব মনে পড়ত, কিন্তু তোর সাথে যোগাযোগ করার সাহস জোগাতে পারিনি। মুখটা ছোট করে নিচের দিকে তাকিয়ে। লাবিবা, জানিস চাঁদ, কতদিন পর তোর মুখ থেকে লাবু ডাকটা শুনলাম। প্রচণ্ডভাবে মিস করেছি এ ডাকটা। তুই ছাড়া এই নামে আমাকে কেউ ডাকে না। আর সেই কখন থেকে তুই অশুভ অশুভ করে যাচ্ছিস। চাঁদ, শুন, যা হয়েছে তাতে তোর কোনো দোষই ছিল না। তুই কেন এই সবে নিজেকে অপরাধী ভাবছিস? নিজেকে দোষ দেওয়া বন্ধ কর চাঁদ। নূর ভাইয়ার মৃত্যুতে তোর কোনো হাত ছিল না। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। চাঁদনি, আমি যদি ওই দিন জেদ না করতাম তাহলে নূর ভাইয়া ঠিকই আজ বেঁচে থাকত, সাথে আঙ্কেলও। আমার জেদের কারণেই নূর ভাইয়া আর আঙ্কেল দুজনেই হারিয়ে গেছে। আমি নূর ভাইয়ার জীবনে আসার পরপরই ওদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এইবার বল আমি অশুভ না তো কি? লাবিবা, চাঁদ, তোকে তো বললামই এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এটা তুই জেদ করলে ও হতো আর না করলে ও হতো। যা হবার তা হবেই। আমাদের কারোরই সেটা আটকানোর সাধ্য নেই। তুই প্লিজ এসব মাথা থেকে ঝেড়ে ফেল। 4 বছর অনেক পাগলামো করেছিস আর না। এবার আমরা কেউ তোকে পাগলামি করার কোনো সুযোগই দিব না। তোর জীবনটাকে নতুন করে সাজানোর ব্যবস্থা করব। মলিন হাসি দিয়ে চাঁদনি কথা ঘোরানোর জন্য বলল, এই লাবু, তুই এত সকাল সকাল চলে এলি, তাও আবার সোজা ছাদে। তাছাড়া আমি যে দেশে ফিরেছি এই খবর তুই কোথা থেকে পেলি? লাবিবা, আরে কাল রাতে আয়মন ভাইয়া আমাকে জানিয়েছে তুই নাকি দেশে ফিরেছিস। শোনার পর থেকে শান্তি পাচ্ছিলাম না, কখন তোর কাছে আসব, কথা বলবো, তোকে দেখব। ওই চিন্তায় চিন্তায় রাতে ঘুমও হয়নি ঠিকভাবে। তাই সকাল সকাল চলে আসলাম। কোনো তুই কি খুশি হসনি? মুখটা গোমরা করে। চাঁদনি, বুঝেছিস লাবু, তুই বহুদিন ধরে আমার হাতের থাপ্পড় খাস না। গালটা খুব আঁকু পাকু করছে তোর, দেখেই বোঝা যাচ্ছে। গালটা দে বইন, 2টা থাপ্পড় লাগাই। থাপ্পড় দিয়ে যদি তোর পিলা না চমকাইছি তো আমার নাম চাঁদ না। দাঁত কিরমির করে। লাবিবা গালে হাত দিয়ে বলল, সরি বইন, মাফ কইরা দে। বলেই লাবিবা দিল এক ভো দৌড়। ছাদে দুজনেই দৌড়াচ্ছে আর চাঁদনি লাবিবাকে ধরার জন্য উতলা হয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে কায়রা সবটা দেখছে আর বলছে,
আপুর সাথে 3 বছর ধরে আছি আমি, কিন্তু কখনো আপুকে এভাবে বাচ্চাদের মতো দৌড়াতে দেখিনি। কিন্তু আজ দেখছি। খুব ভালো লাগছে আপুকে এভাবে দেখে। মুখে হাসি ফুটিয়ে কায়রার পিছনে দাঁড়িয়ে আরেকজন মানুষও দেখছে লাবিবা আর চাঁদনিকে। তবে চাঁদনির চেয়েও বেশি দেখছে লাবিবাকে। সে আর কেউ নয়, চাঁদনির ফুফাতো ভাই আয়মন। আয়মন লাবিবাকে খুব ভালোবাসে, তবে এখনও তা মুখে প্রকাশ করতে পারেনি। অপেক্ষা শুধু সঠিক সময়ের। এদিকে দুজন নিজেদের সাথে ছুটাছুটি করেই চলছে। হুট করে লাবিবা দোলনায় বসে পড়ল আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, লাবিবা, চাঁদ, আজ যদি নানুর মৃত্যুর খবরটা না জানতি তাহলে তুই কখনো দেশে ফিরে আসতি না বল? হাঁফিয়ে বলতে লাগল। চাঁদনি লাবিবার এই প্রশ্নে কিছুটা মন খারাপ করে বলল, হয়তো লাবু। লাবিবা মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বলল, আসলেই তো নূর ভাইয়াই শুধু তোর আপন, আমরা কিছুই না। চাঁদনি, লাবু প্লিজ এসব বলিস না। আমি নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছিলাম। আর তাছাড়া আমি নূর ভাইয়ার স্বপ্ন পূরণ করার জন্যই এত দূর গিয়েছিলাম। লাবিবার দিকে তাকিয়ে লাবিবা হুট করে চাঁদনিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, জানিস চাঁদ, তুই যাওয়ার পর আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। তুই থাকলে হয়তো এমনটা হতো না। প্লিজ আর আমাকে ছেড়ে যাস না। চাঁদনি, এই লাবু মাথা উঠা আর কান্না বন্ধ করে বল, কি হয়েছে? জিসান স্যার ভালো আছে তো? ওয়েজিত কণ্ঠে। লাবিবা খুব ভালো আছে চাঁদ, তবে সেটা অন্য কাউকে নিয়ে। উনি আমাকে ধোঁকা দিয়েছে চাঁদ। ডুকরে কেঁদে চাঁদনি, ধোঁকা দিয়েছে মানে? আমি যতদূর স্যারকে চিনেছি উনি যথেষ্ট ভালো একজন মানুষ ছিলেন। উনার চোখে আমি তোর জন্য অনেক ভালোবাসা দেখেছি। উনি তোকে হঠাৎ করে ধোঁকা দিতে যাবে কেন? জিসান হল চাঁদনি আর লাবিবার ভার্সিটির গণিত টিচার। লাবিবা আর কিছু বলতে পারল না, তার আগেই আয়মন এসে হাজির, সাথে কায়রাও। আয়মন, লাবিবা, তোমাকে কতবার বলেছি এসব আর মনে না করতে, তারপর ও কেন ঘাঁটতে যাও অতীত? চোখ গরম করে লাবিবা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। চাঁদনি ভাইয়া, তুই লাবুকে থামিয়ে দিলই কেন? তাহলে কি তুই ও সবটা জানিস? প্লিজ আমাকে প্রথম থেকে সবটা বল। ওয়েজিত হয়ে আয়মন চাঁদনির কাঁধে হাত রেখে বলল, উফ চাঁদ, সবে মায় কাল এলি, তার মাঝে এসব নিয়ে পড়ে গেলি? তুই এসেছিস কোথায়? আমরা খাবো দাবো, গল্প গুজব করব, আড্ডা দিব, ঘুরবো ফিরব, তা না করে লাবিবার অতীত ঘাঁটতে শুরু করলি? কড়া কণ্ঠে চাঁদনি, সব হবে ভাইয়া, বাট আমার সবটা জানতে হবে। লাবিবার এই অবস্থা আমি দেখতে পারছি না। আরও কিছু বলতে যাবে তার আগেই আয়মন চাঁদনিকে থামিয়ে দিয়ে বলল, আয়মন, চাঁদ, আর কোনো কথা না। খাবার টেবিলে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। এ কথা বলেই আয়মন চাঁদনিকে নিয়ে হাঁটা শুরু করল। আয়মন ছাদের দরজার কাছে এসে একবার পিছনে তাকিয়ে লাবিবা আর কায়রাকে উদ্দেশ্য করে বলল, আপনাদের ও কি আলাদা করে ইনভাইট করতে হবে? নাস্তার টেবিলে সবাই ওয়েট করছে, কানে যায়নি কথাটা? ঝাঝালো কণ্ঠে লাবিবা আর কায়রা কয়েকটা শুকনো ঢোক গিলল, তারপর আয়মনের পিছু হাঁটা ধরল। লাবিবা মনে মনে আওড়াতে লাগল, এই আয়মন ভাইয়াকে আমি বুঝি না। কখনো খুব ভালোভাবে হেসে হেসে কথা বলে, আবার কখনো উড়নচণ্ডী রূপ ধারণ করে। কি অদ্ভুত লোক রে বাবা। এবার লাবিবার চোখ পড়ল কায়রার দিকে। সিঁড়ি বেয়ে নামতে নামতে কায়রাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে আগে কখনো এই বাড়িতে দেখিনি। কে তুমি? কায়রা আপু, দেখবেন কি করে, আমি তো এর আগে কখনো এই বাড়িতে আসিনি। আমি কায়রা, চাঁদনি আপুর অ্যাসিস্ট্যান্ট প্লাস ছোট বোন। এক গাল হেসে লাবিবা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কায়রা, ইউ আর সো সুইট।
আর তোমাকে গুলা থ্যাঙ্কস আমার বেস্টিকে দেখে রাখার জন্য আর ওর খেয়াল রাখার জন্য। গাল টেনে কায়রা গাল ফুলিয়ে বলল, আপু আমি কিন্তু থ্যাঙ্কসের জন্য চাঁদনি আপুর খেয়াল রাখিনি। আপুকে ভালোবেসে আপুর খেয়াল রেখেছি। লাবিবা ওলে বাবা লে সরি বনু। আমি তো বলেই গিয়েছিলাম চাঁদকে যে ভালো না বেসে থাকা যায় না। ও মেয়েটাই এরকম। আহ্লাদি কণ্ঠে কায়রা, ইটস ওকে আপনি তাড়াতাড়ি নিচে চলো, না হয় ওই দজ্জাল ভাইয়াটা আমাদের গর্দান নিবে। লাবিবা একগাল হেসে বলল, ঠিকই বলেছ দজ্জাল একটা। নাস্তার টেবিলে বসে আছে সবাই, সবার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। সাব্বিরের মা আফিয়া খাতুন তো ছেলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। যে ছেলে সকাল 11টার আগে ঘুম থেকে উঠে না, সে কিনা আজ সকাল 7টায় ব্রেকফাস্ট টেবিলে এসে হাজির। এদিকে সাব্বির সামনে পিছনে না তাকিয়ে নিজের মতো করে খেয়েই চলছে। আয়মন, সাব্বির ভাই আমার, তুই ঠিক আছিস তো? কাল রাতে ঘুম ঠিকঠাক হয়েছে তো? বাজে কোনো স্বপ্ন দেখিস নি তো যার কারণে এত সকাল সকাল আমাদের 440 ভোল্টের ঝটকা খাওয়ালি? অবাক দৃষ্টিতে আফিয়া খাতুন, হ্যারে সাব্বির, আয়মন তো ভুল কিছু বলছে না। এই বাবা, তুই তো ভূতে খুব ভয় পাস। কাল রাতে ভূত টুতের কোনো স্বপ্ন দেখিসনি তো? ছেলের কাছে এসে আফিয়া খাতুনের কথা শুনে সবাই হাসা শুরু করল। এদিকে কায়রা তো হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে। সাব্বির কায়রার হাসি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সাব্বির, উফফ মা, সবার সামনে আমার ইজ্জতের ফালুদা না বানালে তোমাদের শান্তি হয় না? না সকাল সকাল শুরু করে দিল। আর মা, আমি যে ভূতে ভয় পাই সেটা তোমাকে কে বলল? আমি ভূতকে ভয় পেতে যাব কেন? ভূত উল্টো আমাকে ভয় পায়। ভাব নিয়ে। আর ভাইয়া, শুধু কি তুই একাই আব্বুর অফিসের কাজ সামলাবি নাকি কাল থেকে আমিও তোর সাথে থাকব? সাব্বিরের কথা শুনে বাড়ির সবার মাথা ঘুরছে। সাব্বিরের বাবা লতিফ চৌধুরীর তো চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। যে ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডাবাজি করে সময় কাটিয়ে দেয়, সে কিনা কাল থেকে অফিসের কাজ সামলাবে। এটা ও দেখার বাকি ছিল। আফিয়া খাতুন, চাঁদ মা, দেখেছিস তুই আসার পর থেকে আমাদের বাড়িটা কি সুন্দর বদলে যাচ্ছে। তুই খুব লক্ষ্মী মন্ত একটা মেয়ে। সাব্বির মনে মনে বলতে লাগল, আরে আমার মা চাঁদনি না, ওই কায়রার জন্য তোমার ছেলে নিজেকে বদলাচ্ছে। এখন থেকে যদি অফিসে জয়েন না করি তো ওই মেয়েকে ইমপ্রেস করব কি করে শুনি? চাঁদনি কথা ঘুরানোর জন্য বলল, উফফ ফুফু, খুব খিদে পেয়েছে, খাবার দাও তো। ঠোঁট উল্টিয়ে চাঁদনির আব্বু হঠাৎ বলে উঠল, চাঁদ, আমি আফতাব চৌধুরীর সাথে কথা বলেছি। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। চলবে।